আমার পুত্র সোমেশ্বরের এই লজ্জাজনক কাজের জন্য আমি হাত জোর করে সকলের কাছে ক্ষমা চাইছি। সোমেশ্বর অত্যন্ত ঘৃণ্য কাজ করেছে। ও যদি একবার আমাদের জানাতো যে সুরভির প্রতি ওর দুর্বলতা রয়েছে, ও সুরভিকে পছন্দ করে, তাহলে আমরা উচিত ব্যবস্থা নিতাম, কিন্তু তা না করেও সকলকে কিচ্ছু না জানিয়ে এক প্রকার জোর করে সুরভিকে তুলে নিয়ে এসেছে। আমি কল্পনা করতে পারি না। সোমেশ্বর সকলের সামনে যেমন সুরভিকে অসম্মান করেছে, তেমনি সকলের সামনে ও সুরভির সম্মান ওকে ফিরিয়ে দেবে। আমি আমার পুত্র সোমেশ্বরের সঙ্গে আপনার কন্যা সুরভির বিয়ের প্রস্তাব রাখছি। মানে তা কি করে সম্ভব? ভালো করে ভেবে দেখুন বণিক মশাই, দুই প্রতিবেশী রাজ্যের মধ্যে শত্রুতার সম্পর্কের চেয়ে আত্মীয়তার সম্পর্ক হওয়া অনেক বেশি শ্রেয়, তাই নয় কি? এতে সকলের মান সম্মান অক্ষুণ্ণ থাকবে বলেই আমার বিশ্বাস, তা সে আপনার কন্যার হোক বা আমার পুত্রের। কামিনীর কি মাথা খারাপ হয়ে গেল? কি করতে চাইছো? কেনই বা করতে চাইছে? আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি, আপনার কন্যার কোনো রকম অসম্মান আমি হতে দেব না। ও আমার কাছে আমার কন্যার মতোই থাকবে। এসব কি হচ্ছে? কেন একে বিয়ে করতে রাজি হব আমি? আশ্চর্য। বেশ, আপনার কথা আমার মনে ধরেছে। শুধুমাত্র আপনার কথার উপর ভরসা করেই আমি আমার মেয়ের বিয়ে এখানে দিতে রাজি হচ্ছি। আর দেখবেন আমার মেয়ের যেন কোনো রকম অযত্ন কখনো না হয়। আসলে কি জানেন, অনেক অনেক যত্ন করে তো বড় করেছি। আপনি নিশ্চিন্তে থাকুন, ওর আদর যত্নে আমি কোনো ত্রুটি রাখবো না। তাহলে আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়ের ব্যবস্থা করা হোক। মহারাজ, আপনি আমাকে অনুমতি দিন। তুমি এসো মা, সাবধানে থেকো কেমন? আয় মা, আয়। আজ এই রাজ্যকে অনেক বড় অসম্মানের হাত থেকে তুমি বাঁচালে কামিনী। সত্যি কামিনী, আজকে তুমি না থাকলে এই রাজ্য, এই রাজত্ব, মান সম্মান সবকিছু বিসর্জন দিতে হতো। এত কথা না বলে যার জন্য এত কাণ্ড করলাম, সে আসল কথাটা বলে ফেলুন না মহারাজ। এই রাজ্য, এই রাজ পরিবার তোমার কাছে কৃতজ্ঞ কামিনী। বলো, এর পরিবর্তে তুমি কি চাও? বলো কামিনী। আপনারা যদি সত্যি আমায় কিছু দিতে চান, তাহলে আমার মেয়ে লক্ষ্মীকে আপনাদের পরিবারে আশ্রয় দিন। এর থেকে বেশি আমি আর কিছু চাই না রানী। মানে আমি ভাবছিলাম যদি রাজকুমার কাঞ্চন রাজপ্রাসাদে ফিরে আসার পর আমার মেয়ে লক্ষ্মীর সঙ্গে ওর বিবাহের আয়োজন করা যায়। কাঞ্চনের সঙ্গে লক্ষ্মীকে বিয়ে দিয়ে
আপনি যদি লক্ষ্মীকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করেন, মা হিসেবে এর থেকে বেশি আমি আর কি বা চাইতে পারি? ও মা, এ তো খুব ভালো প্রস্তাব। কি বোধাদিত্য? সবই প্রভুর ইচ্ছে মহারাজ। ভালোই হলো, ঘরের মেয়ে আমাদের পরিবারে পুত্রবধূ হয়ে থাকবে। কামিনী, আমি তোমায় কথা দিলাম, বাহ কামিনী বাহ, শেষ দানে বাজিমাত করায় সত্যিই তোমার জুড়ি নেই। সব থেকে বড় কাজটা তো সারা হয়ে গেল, এবার শুধু ছোট্ট একটা কাজ বাকি। তুমি করিম মিয়া? আগে হ্যাঁ। আরে কি বেদের গলার আওয়াজ তো বিনের থেকেও শুনে না। আসলে ছোটবেলায় গলার অসুখ হওয়ার কারণে আমার গলার আওয়াজ পাতলা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, থাক থাক। তা তুমি আজ আমাদের ছাত্রদের সাপের থেকে আত্মরক্ষা করার বিদ্যে শেখাবে, তাই তো? বেশ, তবে শুরু করা যাক। শুনো 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 সবে শুনো দিয়া মন, শুনো শুনো জনগণ শুনো দিয়া মন, সাপেদের কাহিনী আজ করি গো বর্ণন। অকারণ ভয়ে ভীতি পেও না গো সাপেতে, আঘাত না করে তারে চলিবে তফাতে। দুধ ঢালো, সাপেদের সেরা হইল কৃষ্ণ নাগে জাতি, সকলের ভালো করে সদা সয়ে অতি। সবুজাভ রং তার শান্ত তার মন, মানুষের হিতের কথা ভাবে সর্বক্ষণ। তবে এক সাপ হইতে করি গো সাবধান, শ্বেত নাগ নাম তার, শুনো খুলে কান, শুনো খুলে কান। শরীর সাদা যে তার, মন তার কালো, ভয়ানক বিষধর, বুঝে শুনে চলো। সুরভি, সুরভি, এই সুরভি, সুরভি। জয় জয় নাগ মাতা জানাই
জয় জয় নাগ মাতা জানাই তোমাকে প্রণাম। শেষ হলো সব খেলা ফুরালো এ গান, শেষ হলো সব খেলা ফুরালো এ গান। এই গলা তো আমি চিনি। আরে এ তো কোনো পুরুষ নয়, এ তো মনে হচ্ছে ছদ্মবেশী সেই মেয়ে যাকে আমি বারবার দেখেছি। এই এই দুটো চোখ আমি ভালো রকম চিনি। এ কি আপনার এইরকম বেশ? শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য কামিনী আমাদের এতদিনের পুরনো স্বপ্ন আজ সফল হতে চলেছে। আচ্ছা কামিনী, আজ তো তাহলে আমাদের উৎসবের দিন। উৎসবই করো তোমরা। লক্ষ্মীর জন্য আমি বিপদে পড়ি আর তোমরা উৎসব করো, আনন্দ করো। আমিও কিন্তু বলে দিলাম এই বিয়ে আমি কিছুতেই করবো না, তাতে যা আর হোক। শান্ত হও সোমেশ্বর, শান্ত হও। তোমার মা নিশ্চয়ই তোমার জন্য কিছু ভেবে রেখেছেন। কি আমার জন্য? হ্যাঁ, আমার জন্য উনি ভেবেছে? তুমি কি করে ভাবলে সোমেশ্বর আমি তোমার জন্য কিছুই ভাববো না? আমি যে তোমার জন্য ভেবেছি শুধু তাই নয়, যা করার আমি করেও ফেলেছি। বিয়েটা তুমি করবে না, তাই তো? আরে বাবা, বিয়েটা তুমি করবে কি করে? পাত্রী যদি না থাকে তাহলে তুমি বিয়েটা করবে কি করে? কি বলতে চাইছেন উনি? খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে সোমেশ্বর, তোমার হবু স্ত্রী আর জীবিত নেই। ওনার আত্মার শান্তি পাক। আপনি আমাকে চিনলেন কি করে? কে আপনি? উনি আমার দাদা। আমার কথাতেই উনি সুরভিকে তোমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এবার তাহলে সোমেশ্বর আমার একটা কথা যে তোমায় রাখতে হবে। কি কথা? তোমায় কিছুদিনের জন্য বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে এই রাজ্য থেকে দূরে থাকতে হবে, রাজ্যের বাইরে থাকতে হবে। ততদিন আমি রানীমাকে বুঝিয়ে দেব যে সুরভির এই অকাল প্রয়াণে তুমি শোকাহত এবং একান্তে কিছুটা সময় কাটানোর জন্যই তুমি রাজ্যের বাইরে গিয়ে রয়েছো। আমি রাজি। এসো সোমেশ্বর। ধন্যবাদ দাদা। ধন্যবাদ বলে পর করে দিস না বোন। সোমেশ্বরের সমস্যা আপাতত মিটল। ওদিকে কাঞ্চনের তো প্রাসাদে ফিরে আসার সময় হয়ে এলো। এবার তো এই প্রাসাদে উৎসব হবে। উৎসব। আমি এখন ফিরবো না।
কাঞ্চন, আচার্যদেব, আমি আপনার কাছেই আসছিলাম বিদায় নিতে। তুমি রাজ্যে ফিরবে না কেন বলছো? আমি আসলে নিজের রাজ্যে ফেরার আগে অন্য সমস্ত রাজ্যে ঘুরে দেখতে চাই, সেখানকার পরিস্থিতি, সেখানকার মানুষের সাথে কথা বলতে চাই, তাদের জানতে চাই, তাদের সাথে একটু সময় কাটাতে চাই, তাদের সুখ দুঃখ ভাগ করে নিতে চাই। তবে তো আমি নিজের রাজ্যে ফিরে গিয়ে একজন রাজার দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু বুঝতে পারবো। আর তার জন্যই এই বণিকের ছদ্মবেশ। আমি আসলে ওদের একজন হয়ে ওদের মাঝে মিশতে চাই। বাহ বাহ বাহ, এ তো খুবই ভালো কথা। মঙ্গল হোক তোমার, মঙ্গল হোক। তবে কি আমরা রাজ্যে ফিরে যাব? হ্যাঁ, তোমরা এখন ফিরে যাও, আর ফিরে গিয়ে মাকে বলো আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা আচার্যদেব, ওই যে বেদে এসেছিলেন, উনি কোথায় গেলেন? সে তো ওই নদীর দিকে গেল। কে তুমি? কি পরিচয় তোমার? আর ছদ্মবেশে বা ঘুরছিলে কেন? কি হলো, চুপ করে আছো কেন? আমায় এত প্রশ্ন করছো যে বড়, আগে বলো তুমি কে? আমি হ্যাঁ তুমি। তোমার জন্য আমি নদীর জলে পড়ে গেলাম, সেই তখন থেকে তুমি আমার পিছু নিয়েছো। বলো বলো কে তুমি? কি হলো, উত্তর দিচ্ছ না যে? তোমার ঘর কোথায়? এই গ্রামে তো আগে তোমাকে দেখেছি বলে মনে হয় না। আমার নাম কাঞ্চন।
এবার তুমি নিজের পরিচয় দাও। কে তুমি? কি হলো? আমার নাম শুনে এত ভাবনায় পড়ে গেলে যে? আমার নাম কি আগে কোথাও শুনেছো? না, না তো। আচ্ছা, তুমি যে আমায় তখন থেকে এত প্রশ্ন করছো আর নিজে এই ছদ্মবেশে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছ, ব্যাপারটা কি বলো তো? দেখেছো কাণ্ড, সে কখন গুরুকুল থেকে বেরিয়েছি বাড়ি যাব বলে, এখনো বাড়ি ফিরতে পারলাম না। এদিকে বেলা হয়ে এলো, ঘরে বাবা অসুস্থ, আমাকে তাড়াতাড়ি বাজারে যেতে হবে। এই যে শুনছো, আমি তোমায় একটা প্রশ্ন করলাম, তার উত্তর না দিয়ে কোথায় চলে যাচ্ছ? আচ্ছা, অদ্ভুত মেয়ে তো, তোমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে যাচ্ছে। দাঁড়াও, আমি নিজের প্রশ্নের উত্তর নিয়েই ছাড়ব।